বন্ধুরা, যদি আমি আপনাকে বলি বছরে এমন একটি মাত্র দিন আসে যেদিন একজন সত্যিকারের গুরুকে শ্রদ্ধা করলে, শাস্ত্র অধ্যয়ন করলে এবং ভগবানের নাম স্মরণ করলে জীবনে অগণিত আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করা যায়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আবার যদি বলি এই পবিত্র দিনে করা একটি ছোট্ট ভুলের কারণেও অনেকে এই শুভ তিথির প্রকৃত ফল থেকে বঞ্চিত হন, তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব 2026 সালের গুরু পূর্ণিমা ঠিক কোন দিনে, বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ হবে, ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি, এই দিন কি করলে গুরুদেব এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়, কি অবশ্যই করবেন আর কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়। এছাড়াও জানব কেন এই দিনটিকে শুধু গুরু পূর্ণিমা নয়, ব্যাস পূর্ণিমাও বলা হয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পালনবিধি শেয়ার করব যা অনেকেই জানেন না, অথচ শাস্ত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা রয়েছে। ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে সবাই ভক্তি ভরে একবার লিখুন, হরে কৃষ্ণ। শ্রী গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা জানব 2026 সালে গুরু পূর্ণিমা কবে। অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন ক্যালেন্ডার বা পঞ্জিকা একই তিথি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া থাকে, ফলে অনেক ভক্তের মধ্যেই প্রশ্ন জাগে আসল শাস্ত্রসিদ্ধ সিদ্ধান্ত কোনটি। তাই আজ আমরা আলোচনা করব বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকা এবং শাস্ত্রসিদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকা অনুযায়ী 2026 সালে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালন করতে হবে 29শে জুলাই বুধবার। এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শাস্ত্রে ব্যাস পূর্ণিমা নামে পরিচিত, কারণ এই পবিত্র তিথিতে আবির্ভূত হয়েছিলেন জগতের মহান আচার্য ব্যাসদেব, যিনি সমগ্র বৈদিক জ্ঞানের সংরক্ষক এবং মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ কল্যাণকারী ঋষি। বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্যে কোনো পঞ্জিকা বা মতবাদকে ছোট করা নয়। বিভিন্ন প্রথা এবং গণনা পদ্ধতির কারণে তারিখের ভিন্নতা দেখা যেতে পারে। আপনার গুরু পরম্পরায় বা যে পঞ্জিকা অনুসরণ করেন সেটিকেই শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করুন। আজকের এই আলোচনা বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকার গণনা অনুযায়ী উপস্থাপিত হচ্ছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথির সময়। ভারতের সময় অনুযায়ী 29শে জুলাই বুধবার 8টা 5 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে রাত পর্যন্ত এই শুভ তিথির মধ্যেই গুরু পুজো, ব্যাস পুজো, শাস্ত্রপাঠ, ভগবানের পুজো এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ করা যাবে। কিন্তু তার আগে একটি প্রশ্ন, কেন এই দিনটির নাম গুরু পূর্ণিমা নয় ব্যাস পূর্ণিমা? কে ছিলেন শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস? কেন তাকে সমগ্র জগতের আদি গুরু বলা হয়? আর কি এমন অবদান রয়েছে যার জন্য হাজার হাজার বছর পরেও কোটি কোটি মানুষ এই দিন তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন? এর উত্তর জানলে আপনার গুরু পূর্ণিমা সম্পর্কে ধারণা বদলে যাবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, কেন এই পবিত্র দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়, আবার কেন একে ব্যাস পূর্ণিমা বলা হয়? এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ইতিহাস। শাস্ত্রসিদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সরস্বতী নদীর তীরে সত্যবতী দেবীর গর্ভে মহর্ষি পরাশরের পুত্ররূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তার জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না, তিনি ভগবানের সক্কাবেশে অবতার হিসেবে আবির্ভূত হন, অর্থাৎ ভগবান তাকে বিশেষ ঐশ্বরিক শক্তি প্রদান করেছিলেন যাতে তিনি সমগ্র মানবজাতির কল্যাণ সাধন করতে পারেন। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আজ আমরা যেই বেদ, উপনিষদ, মহাভারত, অষ্টদশ পুরাণ, শ্রীমদ্ ভগবতের কথা জানি, সেগুলি যদি সঠিকভাবে সংরক্ষিত না হতো তাহলে আজ আমরা কিভাবে এর অমূল্য আধ্যাত্মিক জ্ঞান লাভ করতাম? কলিযুগের মানুষের দুর্বলতা তিনি অনেক আগেই বুঝেছিলেন। মানুষের আয়ু কমবে, স্মৃতিশক্তি কমবে, শাস্ত্র অধ্যয়নের ক্ষমতা কমে যাবে। এইসব উপলব্ধি করেই তিনি অসীম করুণায় বিশ্বের
বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। শুধু তাই নয়, সাধারণ মানুষের জন্য ধর্মতত্ত্ব সহজভাবে বোঝাতে তিনি রচনা করেছিলেন মহাভারত, অষ্টাদশ পুরাণ এবং পরবর্তীকালে তার হৃদয়ের পরম রত্ন শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। এই কারণে তাকে বলা হয় জগতের গুরু। বায়ু পুরাণে উল্লেখ আছে বিভিন্ন যুগে মোট 28 জন ব্যাস আবির্ভূত হয়েছিলেন, যারা বিভিন্ন সময়ে বৈদিক জ্ঞান সংরক্ষণ এবং সংকলন করেছিলেন। তাদের মধ্যে অষ্টবিংশতি অর্থাৎ 28তম ব্যাস ছিলেন শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই কারণে আজকের এই পবিত্র তিথি শুধু ব্যাস পূর্ণিমা নয়, গুরু পূর্ণিমা নামেও সমগ্র ভারতবর্ষ এবং বিশ্বের অসংখ্য ভক্তের কাছে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ কেন ব্যাসদেবকে এত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা পাই শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 37 নং শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ঋষি মুনিদের মধ্যে আমি ব্যাস। একবার ভাবুন, স্বয়ং ভগবান যখন কোনো ব্যক্তির সঙ্গে নিজের তুলনা করেন, তখন তার মাহাত্ম্য কতটা অসীম হতে পারে। কিন্তু ব্যাসদেবের সবচেয়ে বড় পরিচয় শুধু একজন মহর্ষি হিসেবে নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন অসীম করুণাময়ী। তিনি দেখলেন কলিযুগে মানুষের আয়ু কমে যাবে, স্মৃতিশক্তি দুর্বল হবে, শাস্ত্র অধ্যয়ন আগ্রহ অনেক কমে যাবে। এত বিশাল বেদ সাধারণ মানুষের পক্ষে অধ্যয়ন করা সম্ভব হবে না। তখন তিনি ভাবলেন, কিভাবে সাধারণ মানুষও ভগবানের প্রকৃত জ্ঞান লাভ করতে পারবেন। এই করুণাবশতই তিনি বিশাল বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। তারপর রচনা করলেন মহাভারত, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ধর্মের শিক্ষা বুঝতে পারে। এরপর তিনি রচনা করলেন অষ্টাদশ মহাপুরাণ। কিন্তু তবুও তার হৃদয় যেন এক অপূর্ণতা রয়ে গেল। শাস্ত্রে বর্ণিত আছে, তখন দেবর্ষি নারদ তার কাছে এসে বললেন, আপনি ভগবান নির্মল ভক্তি এবং লীলার পূর্ণ মহিমা এখনো সম্পূর্ণভাবে প্রকাশ করেননি। নারদ মুনির এই উপদেশ অনুপ্রাণিত হয়ে ব্যাসদেব রচনা করলেন শ্রীমদ্ ভগবত গীতা মহাপুরাণ, যাকে বৈদিক সাহিত্যের পরম রত্ন বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে ভগবান শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, তাই গুরু পূর্ণিমা শুধু গুরুদেবকে প্রণাম করার দিন নয়, এটি এমন একটি দিন যেদিন আমরা ব্যাসদেবের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি। কারণ তার অশেষ করুণার ফলেই আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারত, শ্রীমদ্ ভগবত এবং বৈদিক জ্ঞানের অমূল্য ভাণ্ডার লাভ করেছি। আর এই কারণেই গুরু পূর্ণিমার দিন শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ, ভাগবত শ্রবণ এবং হরিনাম কীর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা জানবো 2026 সালে গুরু পূর্ণিমার তিথি বিশ্বের বিভিন্ন দেশে কতক্ষণ পর্যন্ত চলবে। আপনি যেই দেশেই থাকুন না কেন, নিজের অবস্থান অনুযায়ী এই পবিত্র তিথির মধ্যে গুরু পুজো, ভগবান সেবা, হরিনাম, শাস্ত্র অধ্যয়ন এবং অন্যান্য ধর্মীয় কার্য সম্পন্ন করার চেষ্টা করবেন। প্রথমেই ভারতের কথা বলি। ভারতের সময় অনুযায়ী 29শে জুলাই বুধবার রাত 8টা 5 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে রাত পর্যন্ত এই শুভ তিথির পূর্ণ সুযোগ আপনি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের সময় অনুযায়ী 29শে জুলাই রাত 8টা 35 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনের সময় অনুযায়ী 29শে জুন রাত 10টা 35 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। জাপানের সময় অনুযায়ী 29শে জুলাই রাত 11টা 35 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী 30শে জুলাই রাত 12টা 35 পর্যন্ত পূর্ণিমা তিথির প্রভাব থাকবে। এবার আসি মধ্যপ্রাচ্যের দেশগুলির কথায়। দুবাই ও ওমানের সময় অনুযায়ী 29শে জুলাই সন্ধ্যা 6টা 35 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। আর সৌদি আরব, কাতার, কুয়েত এবং বাহারিনের সময় অনুযায়ী 29শে জুলাই সন্ধ্যা 5টা 35 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। এবার ইউরোপের দেশগুলোর কথা। লন্ডনের সময় অনুযায়ী 29শে জুলাই দুপুর 3টে 35 মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। আর ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড সময় অনুযায়ী 29শে জুলাই বিকেল
4:35 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। এবার আসি আমেরিকা ও কানাডার কথায়। যারা আমেরিকা ও কানাডার পূর্বাঞ্চলে বসবাস করছেন তাদের ক্ষেত্রে 29 জুলাই সকাল 10:35 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। আর যারা পশ্চিমাঞ্চল যেমন ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং আশেপাশের অঞ্চলে রয়েছেন তাদের ক্ষেত্রে 28 জুলাই থেকে সারাদিন পূর্ণিমা তিথি পালনযোগ্য থাকবে। এছাড়া ব্রাজিলের সময় অনুযায়ী 29 জুলাই সকাল 11:35 পর্যন্ত, পেরুর সময় অনুযায়ী সকাল 9:35 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। বন্ধুরা, আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন চেষ্টা করবেন পূর্ণিমা তিথির মধ্যেই গুরুদেব, শিল ব্যাসদেব এবং ভগবান সেবা আরাধনা সম্পন্ন করতে, কারণ তিথির মধ্যেই সম্পাদিত ভক্তিমূলক সাধনা শাস্ত্রে বিশেষভাবে ফলপ্রদ বলে বর্ণিত আছে। তো বন্ধুরা, এখন আমরা জানব গুরু পূর্ণিমার দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করবেন যাতে শাস্ত্রসম্মতভাবে এই পবিত্র তিথি পালন করা যায় এবং গুরুদেব এবং ভগবান বিশেষ কৃপা লাভ করা যায়। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথমে আপনারা ব্রহ্ম মুহূর্তে জাগরণ, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠুন। এই সময় মন সবচেয়ে শান্ত থাকে এবং ভগবানের নাম স্মরণ, জপ এবং প্রার্থনার জন্য এটি সর্বোত্তম সময়। ঘুম থেকে উঠেই ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীগুরু এবং শ্রী ব্যাসদেবকে স্মরণ করুন। তাদের চরণে আন্তরিক প্রণাম নিবেদন করুন। দ্বিতীয়ত, স্নান ও শুচিতা। সকালে স্নান করে পরিষ্কার ও শুচি বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে তিলক ধারণ করুন, তুলসী মালা পরিধান করুন। শাস্ত্রে বলা হয়েছে বাহিক্য শুচিতার পাশাপাশি অন্তরের শুদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। তাই কারোর প্রতি হিংসা, রাগ বা বিদ্বেষ না করে ভক্তি ভরে দিনটি শুরু করুন। গুরু পূর্ণিমা ও ব্যাস পুজো। যাদের দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর ছবি রয়েছে তারা ফুল, ধূপ, ধুনো এবং প্রণামের মাধ্যমে গুরুদেবকে পুজো করতে পারেন। আর যদি গুরুদেবের ছবি না থাকে তাহলে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে স্মরণ করে প্রার্থনা করুন, কারণ সকল বৈষ্ণব গুরু পরম্পরায় মূল প্রতিনিধি হিসেবে ব্যাসদেবকে স্মরণ করে। এই দিন গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে বলা হয়েছে। হরিনাম জপ ও কীর্তন। বন্ধুরা, গুরু পূর্ণিমার সবচেয়ে বড় সাধনা হলো হরিনাম। যতটা সম্ভব বেশি বেশি করে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় পেলে পরিবারের সবাইকে নিয়ে হরিনাম কীর্তন করুন, কারণ কলিযুগে হরিনামই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। গীতা এবং ভাগবত পাঠ। আজকের দিনটি শাস্ত্র অধ্যয়নের জন্য অত্যন্ত শুভ। অত্যন্ত একটি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা অথবা শ্রীমদ্ ভাগবত পাঠ করার চেষ্টা করুন, কারণ শাস্ত্রে প্রকৃত জ্ঞান আমাদের কাছে পৌঁছে দিয়েছেন শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তাই তার আবির্ভাব তিথি শাস্ত্র পাঠই তার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। চলুন বন্ধুরা, এবার জেনে নিই গুরু পূর্ণিমার দিন অবশ্যই আমিষ আহার বর্জন করুন। যারা সাধারণত আমিষ আহার করেন তারাই অত্যন্ত একটি পবিত্র তিথিতে মাছ, মাংস, ডিম ইত্যাদি সম্পূর্ণভাবে পরিহার করুন। নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। এছাড়াও অযথা রাগ, ক্রোধ, পরনিন্দা, মিথ্যা কথা এবং অশুভ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক বৈষ্ণব এই গুরু পূর্ণিমা থেকে চতুর্মাস্য ব্রত পালন করা শুরু করেন। বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এই সময় থেকে শ্রাবণ মাসের ব্রত আরম্ভ হয়। প্রথম মাসে সাধারণত সব ধরনের শাক বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। শাস্ত্রে এই আধ্যাত্মিক কারণে যেমন উল্লেখ রয়েছে তেমনি স্বাস্থ্যগত কারণও রয়েছে। বর্ষাকালে শাকের মধ্যে বিভিন্ন জীবাণু জন্মাতে পারে, তাই বহু প্রাচীনকাল থেকেই এই দিন পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, যদি আপনি এই কয়েকটি নিয়ম আন্তরিক ভক্তি ভরে পালন করেন তাহলে গুরুদেব এবং ব্যাসদেব এবং ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনারা জ্ঞানমূলক তথ্য পেয়েছেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।